কে যায় ওই পথে? গোবিন্দ না? গাছের পাতাগুলো তীর তীর অল্প হাওয়ায় কাঁপছিল, কিন্তু গোবিন্দ হাঁটতে হাঁটতেই সেই শব্দটা শুনতে পাচ্ছিল। শুধু তাই নয়, গোবিন্দর যেন মনে হচ্ছিল আশপাশের শব্দটুকু কেমন যেন বেড়েই উঠছে এই সময়। গোবিন্দর হাতের কাছে ঝুলিয়ে রাখা একটা মাছ। পাশের গ্রামে গোবিন্দর বন্ধুর পুকুরে আর জাল দেওয়া হয়েছে, সে কাজেই সে সেখানে গিয়েছিল। বন্ধু একা সমস্ত কিছু করতে পারবে না, বিশাল বড় পুকুর, তার উপর প্রায় 4-5 জন লোক মিলে জাল টেনেছে। তাদের দেখাশোনা করা, মাছের হিসেব রাখা, সেই মাছ আবার হাটে পাঠাবার ব্যবস্থা করা, সব কিছুতে গোবিন্দ তার বন্ধু হারাধনকে সাহায্য করেছিল। সেখানেই বেশ খানিকটা সময় দেরি হয়ে যায়। ফেরার সময় গোবিন্দ বলেছিল এত রাতে মাছ সঙ্গে করে নিয়ে যাবে না, কিন্তু হারাধন কিছুতেই শুনল না। জোর করে একটা বড়সড় মাছ চাপিয়ে দিল গোবিন্দর হাতে। তাই নিয়ে গ্রামের বাইরের পথ ধরে এতটা হাঁটতে হাঁটতে এসেছে সে। কিন্তু এইবার গ্রামের কাছাকাছি এসে বড় হিতল গাছের তলায় কেমন যেন একটু চিন্তায় পড়ল। প্রথমে তো সেই গাছের পাতার শব্দ, তার ওপর চারপাশের হাওয়াটাও যেন কেমন মনে হচ্ছে। গোবিন্দ মনে মনে বলল, গাছের তলায় কি একটা আছে বলে অনেক দিন আগে শুনেছিলাম। গ্রামের লোকেরাও অনেকে একটু একটু দেখেছে, কিন্তু আমি তো দেখিনি। কত রাতে এখান দিয়ে গেছি, তাহলে আজ এমন কেন লাগছে? কথাটা মনে হতে গোবিন্দর প্রথমে যে কথাটা মনে পড়ল তা হলো এই হিতল গাছের তলায় ছোটবেলায় একবার সে ভয় পেয়েছিল। সে এমন ভয় যে 3 দিন তার জ্বর ছিল, তারপর ঠিক হয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, কি দেখে ভয় পেয়েছিল সে কথা আর মনে ছিল না। কিন্তু আজ এই সময়ে হিতল গাছের দিকে তাকাতেই কেমন যেন একটু অবাক হয়। একটা ভয় যেন তাকে একটু একটু করে চেপে ধরতে লাগলো। কোথাও কিছু নেই, অথচ একটা কালো ভয় যেন। গোবিন্দ আরো 2 পা এগিয়ে গেল সামনের দিকে, আর তারপরেই একটা ব্যাপার বুঝতে পেরে তার গোটা শরীর যেন ঠান্ডায় শিরশির করে উঠল। হিতল গাছের দিকে তাকিয়ে এতক্ষণ ধরে যেটাকে নিচের দিকে নেমে আসা গাছের ডাল বলে ভেবেছিল, সেটা আসলে গাছের ডাল নয়, গাছের ওপর থেকে নিচের দিকে ঝুলে থাকা একটা লম্বা হাত। সেই হাতে মাংস বলতে কিছু নেই, শুধু হাড়ের ওপর কেউ চামড়া বসিয়ে দিয়েছে। আকাশে চাঁদের আলো রয়েছে, আর গাছের তলায় অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে লম্বা সেই হাতটা যেন অল্প অল্প করে দুলছে। এক ঝলক দেখলে মনে হবে উল্টো হয়ে ঝুলে থাকা হাতের আঙুলগুলো যেন আস্তে আস্তে নড়তে নড়তে গোবিন্দকে তার দিকে ডাকল। গোবিন্দ থরথর করে কেঁপে উঠল। এমন দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। গোবিন্দ তো ভালো কথা, এখনো চুপ করে দাঁড়িয়ে আছে, যেন পাথরের মতো হয়ে গেছে। এইবার হাতটা যেন আরো খানিকটা নেমে এলো নিচের দিকে, আর তারপরেই অদ্ভুত গলায় শুনতে পেল কেউ যেন বলছে, কে যায় ওই পথে? গোবিন্দ না? ওখানে কে আছে? আমার নাম জানলে কি করে? কে ওখানে? কে আছিস? গোবিন্দর কথার উত্তরে শুধু একটা অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। শব্দটা শোনা মাত্রই গাছটা থরথর করে কেঁপে উঠল একবার। আর ঠিক তখনই গোবিন্দর মনে হলো গাছের উপর থেকে যে আসছে তার গোটা শরীর যেন অস্বাভাবিক লম্বা। এতক্ষণ পরে গোবিন্দ টনক নড়ল। গ্রামের বাইরে জঙ্গলের দিক থেকে শিয়ালের ডাকটা ভেসে উঠতেই গোবিন্দ থরথর করে কেঁপে উঠল একবার। আর তারপরেই বুঝতে পারল তার হাতের মাছটা কখন যেন মাটিতে খসে পড়েছে, আর সেই হাতটা ঠিক হামাগুড়ি দিয়ে সাপের মতো একটু একটু করে এগিয়ে যাচ্ছে মাটির ওপরে পড়ে থাকা মাছটার দিকে। গোবিন্দ আর দাঁড়ালো না, 2 চোখ বন্ধ করে ছুটতে লাগলো গ্রামের পথ ধরে। আর চোখ বন্ধ করে ছোটা তো যায় না, কিন্তু গোবিন্দ ছুটছিল, হাঁপাচ্ছিল, আর তার সঙ্গে চিৎকার করে বলছিল, তুমি কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। গোবিন্দর চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না, কারণ গ্রামের সেই পথে আশেপাশে কোনো লোক তখন নেই। ছুটতে ছুটতে গ্রামের প্রথম বাড়িটার কাছে এসে
গোবিন্দ আর থাকতে না পেরে হুড়মুড় করে গিয়ে পড়ে এক বাড়ির দরজার কাছে। এদিকে রাতের বেলা বাড়ির দরজায় কাউকে এমন হুড়মুড় করে পড়তে দেখে বাড়ির লোকেরা প্রথমে ডাকাত ভেবে ভয় পেয়েছিল, কিন্তু অনেকক্ষণ পরেও যখন কোনো সাড়া শব্দ নেই, তখন সাহস করে ঘরের দরজা খুলতেই দেখতে পেয়েছিল গোবিন্দ পড়ে আছে। তখনও গোবিন্দের দেহে প্রাণ আছে। জ্ঞান হারিয়ে ফেলার আগের মুহূর্তে গোবিন্দ বিড়বিড় করে বলেছিল, হিতল গাছের তলায়, হিতল গাছের তলায় কি যেন আছে, কি যেন আছে। আমার মাছ, আমার মাছ। গোবিন্দ যার বাড়িতে এসে পড়েছিল তাই সঙ্গে সঙ্গে সে তাকালো গোবিন্দর চোখের দিকে। গোবিন্দ চোখ বন্ধ, থরথর করে কাঁপছে সে। দুই চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। কেমন যেন ফ্যাকাশে গলায় সে বলল, গোবিন্দকে বাঁচাতে পারবো বলে মনে হয় না। একটা দমকা হাওয়া ছুটে এলো গ্রামের বাইরের দিক থেকে। হরিচরণের বাড়ির সামনেটায় এসে থমকে গেল কেন? হরিচরণ আর হরিচরণের বউ উঠোনের কাছে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে রইল গোবিন্দর দিকে। মাঝে মাঝে এমন অনেক ঘটনাই ঘটে যায় যে ঘটনার কথা আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে যখন সেই ঘটনার কথা আমরা বুঝি ততদিনে অনেকটাই দেরি হয়ে গেছে। এই সময় আমাদের করার মতো কিছুই থাকে না, বুঝলে? শুধু শুধু যা হচ্ছে তা চুপ করে এক দেখা ছাড়া। কথাটা বলার সঙ্গে সঙ্গেই বাইরের বৃষ্টিটা ঝমঝম করে নেমে এলো। আজ কিশোরী আসেনি। কিশোরী কি একটা কাজে শহরের বাইরে গিয়েছে। কাল সন্ধেবেলাতে এসে সে কথা আমায় জানিয়েছিল। তাই আজ যখন এসে দেখি কিশোরী নেই, তখন একটুও অবাক হইনি। কিন্তু আমাদের অপেক্ষা করতে করতে তারানাথ মশাই হয়তো একটু অবাকই হয়েছিলেন, কারণ তারানাথ ভেবেছিলেন আমার সঙ্গে যেমন কিশোরী আসে তেমনটাই আসবে। কিন্তু আমায় একা দেখে বললেন, সে কি, কিশোরী কোথায়? তোমার সঙ্গে তো কিশোরীর আসার কথা। এমনিতেই তো তোমরা এত দেরি করে এলে, তা আমি মনে মনে ভাবলাম হয়তো দুজনে একসঙ্গে পথে কিছু করছো, কিন্তু এখন তো দেখছি তা নয়। কাল সন্ধেবেলা কিশোরীর সঙ্গে অফিস থেকে ফেরার পথে দেখা হয়েছিল। কিশোরী বলল কি একটা কাজে তাকে যেতে হবে, তাই আজ বোধহয় সে আসতে পারবে না। তবে সে নিশ্চিত বলেছিল যে সকালে যদি ফিরে আসতে পারে তাহলে নিশ্চয়ই আসবে। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলাম সে এলো না, তখন আমি একাই বেরিয়ে পড়লাম। সবকিছু ঠিক আছে তো? মানে আমি বলতে চাইছি মাঝে মাঝে তো সবকিছু ঠিক থাকে না, সমস্যা হয়, তাই আর কি। কিশোরীর সে মাসির বাড়িতে কি একটা সমস্যা হয়েছিল, সেটা কি মিটেছে? সেটা তো আগেই ঠিক হয়ে গেছে। কিশোরীর মাসির বাড়ির কথা তো সে অনেক কাল আগের কথা। এবার বোধহয় অফিসের কোনো একটা কাজের থেকে কোথায় একটা যেতে হয়েছে, সে কারণেই সে হয়তো আসতে পারেনি। কিন্তু এখানে আসার সময় আজ খদ্দেরের দেখা পেলাম না। কি ব্যাপার? আপনার বাড়িতে তো এ মাসে যে কবার এসেছি প্রত্যেকবারই দেখেছি খদ্দেরের লাইন লেগে রয়েছে। তারানাথ সামান্য হাসলো। সে মুখের হাসিটাকে ফ্যাকাশে বললেও কম হবে। তারপর একটু ইতস্তত করে বলল, আহ, দিন কয়েক ধরে নেহাত কম হয়নি, তবে আজ যা বলেছ, সকাল থেকে খদ্দেরের দেখা নেই। তুমি আসার আগে পর্যন্ত মাছে নিয়ে যেন ঘর সংসার করছি। ভেবেছিলাম কয়েকটা দিন খদ্দের ভালো হলে কিছু টাকা পয়সা জমিয়ে তারপর মা চারিকে নিয়ে আসবো, তার সঙ্গে খোকাকেও নিজের কাছে কয়েকদিনের জন্য রাখবো। কিন্তু তাতে তো আর কিছুই হলো না। ভালো কথা, কি যেন তুমি বলছিলে? এখানে বলে রাখা দরকার, এখানে আসার পরেই একটা অদ্ভুত কথা আমি জিজ্ঞাসা করেছিলাম তারানাথকে। সেই কথা কিন্তু প্রবেশ করেই বলেছিলাম। আচ্ছা, এই অশুভ শক্তি কিংবা অশুভ প্রেত সবসময় যে মানুষের ক্ষতি করে তেমনটা তো নয়, সেটা আপনি আগেই বলেছেন। তাহলে আমি একটা কথা বলুন, এই অশুভ শক্তি হঠাৎ করে কোনো স্থানে গিয়ে পৌঁছতে পারে আর সেটা কোনো কারণ ছাড়াই? মানে আমি বলতে চাইছি অকারণেই এসব কি হয়? সচরাচর সে হওয়ার কথাও নয়, কিন্তু নিয়মের বাইরে মাঝে মাঝে এমন অনেক কিছুই ঘটে যায়। তবে তেমনটা কিন্তু খুব বেশি হয় না। তবে আমার জীবনে বেশ কয়েকবার
এমন অদ্ভুত দৃশ্য আমি দেখেছিলাম সেবার যখন একবার এক গ্রামে গিয়ে এক অদ্ভুত ধরনের সমস্যার মধ্যে পড়েছিলাম। তখন এমনই কিছু ঘটেছিল। তুমি আজ একাই আছো যখন, তাহলে আর সময় নষ্ট না করে সে কথাই বলি, বুঝলে? সিগারেট সঙ্গে করেই এনেছিলাম, তাই আর দেরি না করে দু একটা পাসিং শোয়ের সিগারেট তারানাথকে দিতেই তাতে অগ্নিসংযোগ করে তারানাথ দুবার ধোঁয়া ছেড়ে নিল। তারপর বলতে শুরু করলো। একবার গিয়েছিলাম উত্তরের দিকে, কিন্তু আমি বারবার গিয়েছি, বিশেষ করে হিমালয়ের কাছে একবার গিয়ে পৌঁছেছিলাম। সে অবশ্য এক অন্য কথা, এক সাধুর সঙ্গে সেখানে যেতে হয়েছিল, তবে অতটাও উত্তরে নয়। তবে তার আগেই একটা গ্রাম ছিল, আর সেই গ্রামের নাম আহ, আজ ভালো করে মনে পড়ছে না। মনে করো সেই গ্রামের নাম শশধরপুর। শশধরপুরে যখন গিয়েছি তখন গ্রীষ্ম শুরু হয়েছে, গরমে দাবদাহে পড়তে পড়তে এক সময় যখন গিয়ে পৌঁছেছি শশধরপুরে একদম প্রবেশের পথে, এমন সময় শশধরপুরে প্রবেশের বাইরের দিকে একটা গাছের তলায় কাছে থমকে দাঁড়িয়ে পড়লাম। গাছের দিকে তাকিয়ে দিনের বেলাতে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। গাছের তলাতে রোদের আলো প্রবেশ করতে পারেনি, অথচ সূর্য তখন প্রায় মাথার ওপর থেকে নামতে নামতে পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে। কিন্তু এমন সময় সূর্যের আলো গাছের তলার অংশে প্রবেশ করার কথা, আর বিশেষ করে পুরোপুরি তা না হলেও খানিকটা অংশ আলোকিত তো হওয়ারই কথা। তবে আশ্চর্যের বিষয়ে এটি লক্ষ্য করলাম, গাছের চারপাশে সেই ঝাঁকড়া হিতল গাছের পরিধি যতটা, অর্থাৎ তার ডালপাতা ছড়িয়ে রয়েছে যতটা, ততটাই এলাকা জুড়ে অদ্ভুত একটা অন্ধকার ছড়িয়ে রয়েছে। এমন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে সেই দিনের বেলাতে গাটা কেমন যেন শিরশির করে উঠল। ঠিক সেই মুহূর্তে মনে হলো সেই ঝুড়ি গাছের ডাল পাতার আড়ালে কে যেন লুকিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছে এক মুহূর্তের জন্য। তারপরেই কিন্তু আর কিছু মনে হলো না। একটু আগে গাছের ওপরে যে ছিল সে একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছে। অল্প হাওয়ায় গাছের পাতা একবার তীর তীর করে সামান্য কেঁপে উঠল, আর তারপরেই মনে হলো সবকিছু শান্ত হয়ে গেছে যেন চারপাশটায়। আমি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রয়েছি, কিছু একটা করতে যাব, এমন সময় পেছন থেকে একটা গলা শুনতে পেলাম। কেউ যেন বলে উঠল, খবরদার ঠাকুর মশাই, ও গাছের দিকে যাবেন না। দিনের বেলাতে ও গাছ সুবিধের নয়। একটা গম্ভীর মতো গলা শুনে পেছনে তাকিয়ে দেখি একটা লোক গলায় কিছু যেন মালা পরা, একটা লাল রঙের কাপড় কোনো মতে জড়িয়ে রাখা রয়েছে। তার মাথায় চুলের জটা। পিছনে তাকাতেই তার মুখটা চোখে পড়ল, ডান গালের কাছে একটা কাটা রক্তের দাগ। মুহূর্তের জন্য দেখে মনে হলো এ সাধারণ কেউ নয়, নিশ্চয়ই নিশ্চয়ই এর মাঝে কোনো ক্ষমতা আছে। সাধু বাবা, গাছের কাছ থেকে সরে আসুন। রাতের বেলা ওই গাছ যেমন ভয়ানক, দিনের বেলাতেও তেমনটাই। কতজন এই গাছের কাছে এসে ভয় পেয়েছে। দিনের বেলাতেও? কিন্তু কি আছে বলো তো ওই গাছে, আর এমন অদ্ভুত যে গাছের তলায় সূর্যের আলো প্রবেশ করতে পারছে না? এখানে নয়, আমার সঙ্গে আমার বাড়িতে আসেন। সেখানে গিয়ে আপনাকে সব কথা বলছি, তাহলে হয়তো বুঝতে পারবেন। কি মনে হলো তার সঙ্গে এগিয়ে গেলাম তার বাড়ির দিকে। হরিচরণ বারবার এগিয়ে যাচ্ছে একটু একটু করে, আর পেছনের দিকে তাকিয়ে যেন গাছটাকে দেখছে। আমি পেছনের দিকে ঘুরে তাকালাম, আর ঠিক সেই মুহূর্তে একটা অল্প হাওয়ায় গাছের পাতাগুলো যেন নড়ে উঠল। না ঠাকুর মশাই, আমি সত্যি বলছি, ওই গাছে যে ছিল তাকে আমি নিজের চোখে দেখিনি। এমন লম্বা হাত, এমন বীভৎস দেখতে একটা মূর্তি, ওটা কখনো কোনোভাবে মানুষ হতে পারে না। আর ওই মাছটা আমার সামনেই মাটি থেকে তুলছিল।
হরিচরণের কথা শুনে তার বাড়িতে এসে বসেছিলাম। একটু পরে সে কাকে যেন ডেকে এনেছিল। রোগা চেহারা, চেহারায় একটা চাপা ভাব রয়েছে, মাথার চুল অল্প। একটু অবাক হয়েছিল সে। কথায় কথায় জেনেছিলাম তার নাম হলো গোবিন্দ। ওই গাছের কাছে নাকি প্রথমবারই গোবিন্দ সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড ঠাকুরমশাই, এই গ্রামের গাছ বিশেষ করে ফাঁকা জায়গা নিয়ে এমনিতেই অনেক অনেক কিছু বলে, অথচ এত বছর কিন্তু আমরা সেখানে কিচ্ছু দেখিনি। অথচ গোবিন্দ যে দেখতে পেয়েছিল, তারপর থেকে গ্রামের লোকেরা মাঝে মাঝে কেউ না কেউ গাছের কাছে রাতের বেলা কিছু না কিছু দেখতে পায়। নিশ্চয়ই ওখানে কোনো কিছু এসে আস্তানা গেড়েছে। তোমরা হয়তো সে কথা আগে বুঝতে পারোনি। গোবিন্দকে সে প্রথমে ভয় দেখিয়েছিল কোনো একটা কারণে। আচ্ছা গোবিন্দ, যে মাছটা তুমি নিয়ে এসেছিলে সেটা কি মাছ ছিল বলো তো? পাশের গ্রামে আমার বন্ধু পুকুরে জাল দিয়েছিল। তার পুকুর থেকে মাছের সঙ্গে বেশ কয়েকটা বড় বড় শোল মাছ উঠেছিল। তার মধ্যে একটা দড়ি বেঁধে আমায় দিয়েছিল। বাড়িতে নিয়ে গিয়ে বউকে ভালো করে রান্না করে দিতে বলবো। তাই সেই শোল মাছ নিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, কিন্তু গাছের কাছে এসে যে এমন হলো ঠাকুরমশাই, সেদিন থেকে শোল মাছ খাওয়া আমি বন্ধ করে দিয়েছি। মনে মনে বুঝতে পারলাম ব্যাপারটা ঘটেছে ওই মাছের জন্য। মাছের জন্যই গাছে থাকা কোনো অশুভ শক্তি। কিন্তু সেটাই যদি হয় তাহলে তারপরে কেন? এভাবে কিছুই বোঝা যাবে না। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তবে গ্রামে থাকার উদ্দেশ্য আমার নেই। আচ্ছা, পাশের গ্রামে একটা শ্মশান আছে শুনেছি। সেই শ্মশানে এক সাধু আছে নাকি? তার ব্যাপারে কিছু বলতে পারো? সাধু? সেই সাধু তো কাল সকালে চলে গেছে। আমি কালই ওদিকে গিয়েছিলাম সকালের দিকে। সাধুর সঙ্গে সাক্ষাৎ হলো। তখন সাধু সেই আস্তানা ছাড়তে শুরু করেছে। তাই বলছিলাম, এখন তো সেখানে গেলে তাকে আর দেখতে পাবেন না। মনে মনে একটু হতাশ হয়ে পড়লাম। এই শশধরপুর পর্যন্ত আসার জায়গাতে তো এসে পৌঁছালাম। পাশের গ্রামের শ্মশানের ওই সাধুর সঙ্গে সাক্ষাৎ করারও ইচ্ছা রয়েছে। অথচ তাকেই যদি দেখতে না পাই তাহলে এখানে এসে আর কি হলো? এদিকে হরিচরণ যে একসময় ওঝাগিরি করেছে সে কথা আমি ভালোই বুঝতে পেরেছি। হরিচরণ এবার বলল, সাধু বাবা, গোবিন্দর ব্যাপারটা আমি কিন্তু নিজে প্রথম থেকে দেখেছি। গোবিন্দ কেমন হয়ে গেছিল, 3 দিন জ্বর ছিল ব্যাটার। তারপরে কোনোভাবে তাকে সারিয়ে তুলেছি। গ্রামের লোকেরা যেভাবে ভয় পেয়েছে তা মিথ্যে কথা নয়। আমি নিজে রাতের বেলায় ওখানে গিয়ে অনুভব করতে পেরেছি ওই ওই গাছের ওপরে আছে, কেউ আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ঠাকুরমশাই, ও কিন্তু বাইরে আসে না, ওই গাছের মধ্যেই লুকিয়ে থাকে। সেখান থেকে 2বার কথা বলেছে আমার সঙ্গে। আমি চমকে উঠলাম। হরিচরণের সঙ্গে যখন কথা বলেছে তার মানে হরিচরণ জানে সেটা আসলে কি। কিন্তু এমন তো সচরাচর হয় না। হ্যাঁ, কথা বলেছে, কিন্তু সে কে আমায় সে কথা জানায়নি। বুঝতে পারছেন, বয়স হয়েছে। তাছাড়া ও সব এখন ছেড়ে দিয়েছি, অনেকদিন হলো, তাই ক্ষমতাও কমে এসেছে। তাই তেমন কিছু করতে পারিনি। এবার আপনি এসছেন, আপনি ভরসা। দেখো, আমার ক্ষমতা অতি সামান্য। আমি কিছু করতে পারবো বলে মনে হয় না, তবে চেষ্টা করব। গোবিন্দর চেহারা দেখে তো বোঝাই যাচ্ছে সেই ভয় এখনো তার মন থেকে কাটেনি। আচ্ছা, কোনো তাবিজ কিছু দিয়েছিলে ওকে? হাতের কাছে একটা তাবিজ তুলে দেখালো গোবিন্দ। এই তাবিজ তাকে হরিচরণ দিয়েছিল। বুঝলাম সামান্য কাজ হবে, কিন্তু এই হেতল গাছ থেকে ওই অশুভ শক্তিকে তাড়ানো দরকার। না হলে বলা যায় না কখন কি হবে। কিন্তু তখন কি আর জানতাম এরপরে কি হবে? কেন? কি হয়েছিল? কথাটা একরকম বাধ্য হয়েই বললাম, কারণ কথা শেষ করে তারানাথ চুপ করে বসেছিল। আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। সেটা অবশ্য আমি জানি না। কিশোরী থাকলে না হয় এ কথা ও কথা বলে তারানাথকে চঞ্চল করে রাখে, কিন্তু
আমি সেটুকুনি করতে চাই না। বিশেষ করে একটা কথা বলার সময়। যখন গল্প শুনছি তখন শুধু, শুধু তারানাথের কথা কেটে লাভ কি? আর তাছাড়া তারানাথের কথা বলতে, বলতে অন্যমনস্ক হয়ে অতীতের কথা মনে করতে পারে। সে সময় তাকে বিরক্ত করে তার গল্পে ব্যাঘাত ঘটাবো কেন? আচ্ছা সে যাই হোক, একরকম নীরবতা পালন করার পর আমার কথা শুনে তারানাথ বলল, যাই হোক, গ্রামে প্রবেশ করে হরিচরণ আর গোবিন্দর কাছে সমস্ত কথা শুনে ভেবেছিলাম ওই হেতল গাছের কাছে কোনো এক অশুভ শক্তি এসে বাসা বেঁধেছে, যে এখান থেকে সরতে চাইছে না। সে গ্রামের মানুষদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু সেদিন রাতে যে ঘটনা ঘটে গেল, তারপরেই বুঝতে পারলাম ব্যাপারটা অত সহজ নয়। আর শুধু তাই নয়, যেন একরকম বদলে গেল সমস্ত কিছু। হয়তো প্রথমেই ব্যাপারটা আমার ভাবা উচিত ছিল। রাতের বেলা আমার জন্য বরাদ্দ ঘরে আমি শুতে গিয়েছি। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, ভালোভাবে মনেও পড়ে না। হঠাৎ করে যখন ঘুমটা ভেঙে গেল, তখন একটা অস্বস্তি অনুভব করলাম। আর তারপরে বুঝতে পারলাম আমি যে ঘরে ঘুমিয়েছি সেই ঘরের মাথার কাছে জানালাটা যেন খোলা। সঙ্গে সঙ্গে উঠে বসতে যাব, গোটা শরীর শিরশির করে উঠল। খোলা জানালা দিয়ে কখন যেন একটা ঠান্ডা হাওয়া ঢুকে গোটা শরীর শীতল করে রেখেছে। খালি গা ঠান্ডা হাওয়ায় একটা অদ্ভুত শিরশিরানি ভাব ছড়িয়েছিল। সেটা চট করে উঠে বসতে বসতেই হু করে কেঁপে উঠলাম। আর ঠিক তখনই মনে হলো জানালার কাছে চাঁদের আলোটাকে আড়াল করে কে যেন এসে দাঁড়িয়েছে। চট করে পেছনের দিকে ঘুরতে গেলাম, কিন্তু পারলাম না। বুঝতে পারলাম ঘরের ভেতর একটা অশুভ শক্তি কাজ করছে। আর সেই শক্তি আমার ইচ্ছে মতন মাথা ঘোরাতে দিচ্ছে না পেছনের দিকে। আচ্ছা একটা কথা বলুন তো, এবার যে সময়ের কথা আপনি বলছেন, সেই সময় কি আপনি মানে তন্ত্র সাধনার জীবনের ১ম দিকে ছিলেন? আপনি তো বলেছিলেন যে ১ম দিকে আপনার কাছে কোনো ক্ষমতাই তেমন ছিল না। সেই সময়ে এমনটা হয়ে থাকতে পারে কি? যতদূর মনে পড়ে তেমনি কোন একটা সময় ছিল। তবে পাগলির সঙ্গে তো আমার সাক্ষাৎ হয়েছিল প্রথম দিকে। তখনও তেমন কোনো ক্ষমতা আয়ত্ত করে উঠতে পারিনি। যেটুকুনি ক্ষমতা ছিল সেটুকুনি মাতু পাগলির দয়ায়। মাতু পাগলির দয়াতেই হোক আর সে যে কারণেই হোক, ধীরে ধীরে কিন্তু শরীরের বাঁধনটা কমে এলো। আমি আস্তে আস্তে মুখটা ফিরিয়ে পিছনের দিকে তাকাতেই দেখতে পেলাম জানালার কাছে সেই আলো আটকে দাঁড়িয়ে থাকা জিনিসটা তখনও সেখানে আছে। ওটা কি মানুষ নাকি অন্য কিছু? কিন্তু জিনিসটা নড়েই চলেছে, এমন ভাবে নড়ছে যেন একটা মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে একবার এদিকে একবার ওদিকে খালি হেলছে আর তুলছে। ভাবটা যেন খানিকটা বেড়ে উঠলো। আর ঠিক তখনই দেখতে পেলাম একটা মাথা যেন জানালার উপরের দিক থেকে আস্তে আস্তে নেমে এলো আমার মুখের কাছটাতে। জানালার দিকে করাত বলতে তো কিছু নেই। গ্রামের বাড়িতে মাটির ঘরে যেমন জানালা হয়, মাটির জানালা, আর তার মাঝামাঝি বাঁশের বাঘারি দুটো পাশাপাশি রাখা। দুই বাঘারির মাঝখান দিয়ে একটা মুখ আমার দিকে তাকিয়ে দেখল। আর আমি তখন দেখতে পেলাম সে মুখের ভেতরে সাদা দুটো ফ্যাকাশে চোখ। আর তখন বুঝতে পারলাম এটা কি হতে চলেছে। হয়তো সেটা খুব খারাপ কিছু। এক মুহূর্তের জন্য মনে হলো জানালার কাছে দাঁড়িয়ে ওই জিনিসটা অনেকক্ষণ ধরে আমায় দেখে চলেছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। তার মাথাটা আস্তে আস্তে তখন আরো খানিকটা নিচের দিকে নেমে এলো। তখন একটা ব্যাপার বুঝতে পারলাম, জিনিসটা উচ্চতা এতটাই লম্বা যে জানালার কাছে সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তাকে উবু হয়ে বসে আমায় দেখতে হয়েছে। আর তারপরেই একটা চাপা হাসির শব্দ শুনলাম, কিন্তু বেশিক্ষণ না। চাপা হাসির শব্দটা শোনার সঙ্গে সঙ্গে পাশের ঘরের দরজাটা খুলে গেল। আর ঠিক সঙ্গে সঙ্গে আমার ঘরের ভেতরে এসে ঢুকলো হরিচরণ। ও জানালার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, তোর তো সাহস কম না? তুই ঠাকুর মশাইয়ের ঘরের কাজ পর্যন্ত চলে এসেছিস? চলে যা, চলে যা বলছি, চলে যা। হরিচরণের কথায় যেন একটা বিদ্যুতের মতো কাজ হলো। জানালার কাছে দাঁড়িয়ে থাকা সে জিনিসটা হঠাৎ করে কোথায় যেন মিলিয়ে গেল। আর হরিচরণ সঙ্গে সঙ্গে জানালার কাছে এসে গোড়ার দুটো ধরে অদ্ভুত রুক্ষ স্বরে গালাগাল করতে লাগলো, অদৃশ্য কাউকে লক্ষ্য করে। শয়তান! আরো অনেক কিছু বলেছিল হরিচরণ, কিন্তু সেসব কথা
আর তোমার সামনে উচ্চারণ করলাম না। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এরপরে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, ওটা কি ছিল? আ- আ- আপনাকে গাছের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে বারণ করেছিলাম এই কারণেই। একবার যে ওই গাছের দিকে ওইভাবে যায়, তার পিছু ছাড়ে না, খুঁজতে খুঁজতে চলে আসে। কিন্তু ওটা কি অত লম্বা আর অমন বীভৎস? ওটা কি আমার জানালার কাছে কেউ কি মারছিল? হিতল গাছে যে থাকে সেই, যার কথা গোবিন্দ বলেছিল, যার কথা গ্রামের লোকেরা এখনো ভয় পায়, ও সেই এসেছিল আপনার কাছে। এত সহজে আপনাকে ছেড়ে যাবে বলে তো আমার মনে হয় না। সবার আগে দেহ বন্ধন করে রাখা প্রয়োজন ছিল। আমি তো বুঝতেই পারিনি যে এ বাড়ি পর্যন্ত চলে আসবে। আচ্ছা, সত্যি সত্যি তোমরা ওর ব্যাপারে কিছুই জানো না? হরিচরণ মাথা নাড়ালো। সত্যি সত্যি সে ওর ব্যাপারে কিছুই জানে না। আমারও যেন মনে হলো হরিচরণ মিথ্যে বলছে না। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার না? কোনো এক অশুভ শক্তি যে হিতল গাছে থাকে, আবার কারোর পিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসে। আমার কি কোনো ক্ষতি করতে চাইছিল? আমি হরিচরণকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই হেতল গাছে যে থাকে সে এর আগে গ্রামের কারো কোনো ক্ষতি করেছে? একবার ছাড়া সে কারোর কোনো ক্ষতি করেনি। আমাদের গ্রামের পুরোহিতের মেয়ে যমুনাকে শীতল গাছের ওখানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা গিয়েছিল একদিন রাতে। হ্যাঁ, একদিন রাতে, তার আগের রাত ছিল শনিবার। শনিবারে অমাবস্যার রাতে যমুনাকে নিয়ে গিয়েছিল। কথাগুলো বলতে বলতে হরিচরণের চোখে মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। বুঝতে পারলাম গোবিন্দ ও হরিচরণের মুখে ভয় ফুটে উঠেছে। হোক না বৃদ্ধ, কিন্তু হরিচরণ তো ওঝা। এই ওঝার মুখে ভয় ফুটে ওঠা মানে তুমি বুঝতে পারছো। কথায় কথায় হরিচরণ সে কথা বলতে লাগলো। সেদিন ছিল রোববার সকালের দিকে। পাশের গ্রামে যে শ্মশানে আপনি যাবার কথা বলেছিলেন, সেই শ্মশানের হাটে যাবার জন্য আমাদের গ্রাম থেকে লোক যায়। সেই লোকেরাই গ্রামের বাইরে যাবার পথে আবিষ্কার করে ওই ওই গাছের ডালে যমুনা গলায় দড়ি দিয়ে ঝুলছে। পুরোহিতকে ডেকে নিয়ে যায়। গ্রামের লোক ভেঙে পড়ে, এমন ভাবে ঝুলছে যেন তাকিয়ে দেখছে আমাদের দিকে। মেয়েটার মুখে অদ্ভুত একটা হাসি। এর আগে গলায় ফাঁস লাগিয়ে মোড়া আমি অনেকবার দেখেছি, এমন হাসি থাকে না, বিশেষ করে ফিনকি দিয়ে রক্ত। কিন্তু বিশ্বাস করবেন না, ওই মেয়েটির মুখে ছিল একটা অদ্ভুত হাসি। হাসি দেখে পুরোহিতের বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠেছিল। মেয়েটাকে কেউ নামাতে সাহস পায়নি প্রথমে। তারপর তারপর অনেক জোর করায় গ্রামের কতকগুলো লোক সাহস করে তার মৃতদেহ নিচে নামিয়ে আনে। কিন্তু মৃতদেহটা একদম কাঠের মতো শক্ত হয়ে গেছিল। কে বলবে, মাত্র একটা রাত ওই গাছের ডালে ঝুলেছিল ওটা। পুরোহিত আগের দিন বিকেলে যে একটা কাজে পাশের গ্রামে গিয়েছিল, রাতেই ফিরে এসে মেয়েটার খোঁজ করেছিল। তখন সবাই চেষ্টা করেছিল, এমনকি এই গ্রামের বাইরের পথেও গিয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তখন কিন্তু সেইখানে তাকে দেখা যায় না। আপনিই বলুন তাহলে, বাকি রাতটা মেয়েটা কোথায় ছিল? আর এক রাতের মধ্যে মরলে তার শরীর এমন শক্ত হয়ে গেল কি করে? হ্যাঁ। আমার মুখে কোনো কথা ফুটল না। এই কথার কি উত্তর দেব আমি? মনে মনে বুঝতে পারলাম হেতল গাছের তলায় ব্যাপারটাকে যতটা সহজ বলে ভেবেছিলাম, আসলে ততটা সহজ নয়। এমন কিছু ওখানে আছে যা আমরা এখনো ভালোভাবে বুঝে উঠতে পারছি না। তাই বললাম, রাতের বেলা ওখানে গিয়ে একবার দেখা যায় না? ওই হেতল গাছে আসলে কে রয়েছে? যমুনাকে কে মেরেছিল? আর কাউকেই বা সে মারেনি এখনো? কেমন অদ্ভুত সবকিছু। করার কথা ভাববেন না, যদি একবার আপনার কোনো ক্ষতি হয়ে যায় তখন। তাছাড়া আপনি আমাদের গ্রামের অতিথি, আপনাদের এমন বিপদে কি ফেলতে পারি বলুন তো? সে কথা নয় হরিচরণ, আসলে আমার বড় কৌতূহল হচ্ছে কি আছে সেখানে। সে দেখতে কেমন আমি দেখতে চাই। গাছের তলায় ভয়টাকে বোঝার চেষ্টা করছি। দিনের বেলা সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, রাতের বেলা সেখানে কি হয়? হরিচরণ সে রাতে আর কিছু বলল না। পরদিন সকালে সমস্ত কিছু জানাবে বলে ঠিক করলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি হরিচরণ নেই, কোথায় যেন বেরিয়েছে। হরিচরণের বউ
রান্নাঘরের কাছে কি যেন একটা কাজ করছে। এগিয়ে গেলাম তার দিকে। হরিচরণের বউ দুপুরের রান্নার কাজে ব্যস্ত। এই কথা ও কথা বলার পর ঘুমটার আড়াল থেকে সে বলল, যতদূর শুনেছি ওই জায়গা ভালো নয়, দিনে রাতে কখনোই ভালো নয়। যমুনা তো আমার কাছে মাঝে মাঝে আসতো। যমুনা মরেছে নিজের দোষে, সে কথা কেউ জানে না। ঠাকুরমশাই, আপনাকে বলি, কাউকে বলবেন না। আমি খানিকটা অবাক হয়ে গেলাম। হরিচরণের বউ বলতে লাগলো, ঠাকুরমশাই, ওই যমুনা কারো কথা শুনতো না। ওই গাছের তলা দিয়ে সবাই এলেই তার কিছু কিন্তু নেয় না। ওই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলে তারপরেই তার উপর নজর দেয়। আর না হলে যদি কেউ রাতের বেলা মাছ নিয়ে আসে, ওর নজরে পড়ে। এই কথা তুমি কি করে জানলে? যমুনা যেদিন শনিবার রাতের বেলা হারিয়ে যায়, তার 2 দিন আগে আমার কাছে এসেছিল। আমায় যমুনা বলেছিল যেদিন রাতের বেলা শোল মাছ নিয়ে ওই গাছের কাছে যাবে, ও দেখতে চায় ওই গাছে আসলে সত্যি সত্যি কী আছে। আমি তার কথা শুনে চিৎকার করে বলেছিলাম, বারণ করেছিলাম, কিন্তু আমার কথাটি শুনলো না বলেই তো এমন অবস্থা হলো। আমি ভয়ে ভয়ে কাউকে বলিনি। কাউকে বললে ভাববে আমি সব কিছু জেনেও চুপ করেছিলাম। পুরোহিতের রাগের কথা তো সবাই জানে। একবার একটা গরুর উপর রাগ করে তাকে পিটিয়ে পিটিয়ে প্রায় আধমরা করে ফেলেছিল। তারপর আবার নিজেই অবশ্য গ্রামের মন্দিরে সেই গরুকে পেটানোর পর নিজেই পুজো করেছেন। তাই পুরোহিতের ভয়েই আমি কোনো কথা বলিনি। তার মানে রাতের বেলা মাছ নিয়ে গেলে ওই গাছের তলায় তাকে দেখা যাবে? আজ পর্যন্ত গোবিন্দ তাকে দেখেছে। গোবিন্দ মরতে মরতে বেঁচেছিল। আর কারোর হাতে মাছ ছিল না, একমাত্র যমুনা মাছ নিয়ে ওই গাছের কাছে গেছিল। আর তারপরে কি হয়েছে সেটা আপনি জানেন। মনে হলো হরিচরণের বউ হয়তো মিথ্যে বলছে না। তাছাড়া গোবিন্দর সঙ্গে মাছ ছিল সে কথা আমরা জানি। যমুনার সঙ্গেও যে মাছ ছিল সে কথা না জানলেও একটা কথা যখন হরিচরণের বউ নিজে থেকে আগ বাড়িয়ে বলে ফেলেছে, তখন সে মিথ্যে বলবে কেন? তাই মনে মনে স্থির করে রাখলাম, হরিচরণ ফিরে এলে তাকে একবার সমস্ত কথা জিজ্ঞাসা করব। আর সমস্ত কথা হয়তো তাকে বলতেও পারি। কিন্তু তার আগে আমার সঙ্গে দেখা হলো গোবিন্দর। গোবিন্দ গ্রামের পথ ধরে কোথায় যেন যাচ্ছিল। গোবিন্দর সঙ্গে দিনের বেলা গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি সেই হিতল গাছের দিকে। গোবিন্দ শুকনো গলায় বলছে, ঠাকুরমশাই, শুধু সেই একবার নয়, আরো অনেকবার আমি ওকে দেখেছি। কিন্তু এই তাবিজ আছে বলেই হয়তো সে আমায় কিছু করতে পারেনি। সেদিন পাশের গ্রামে হাট থেকে গ্রামের দিকে ফিরছিলাম সন্ধ্যার একটু পরে। আকাশে কালো ঘন মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হিতল গাছের তলা পেরিয়ে বেশ খানিকটা এসে হরিচরণ কাকার বাড়ির কাছে আসতে যাব, এমন সময় দেখি পথে ঠিক মাঝখানে কে যেন ঠাই দাঁড়িয়ে আছে। একবার দেখে মনে হবে একটা হিতল গাছ, যেন ছোট হয়ে এসেছে সামান্য, যেমনি লম্বা তেমনি রোগাটে। আমি প্রথমে ভাবলাম অন্ধকারে কি ভুল দেখেছি। ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল, আর দেখি ঠিক নারকেল গাছের মতো লম্বা একটা শরীরটা আস্তে আস্তে নিচু হচ্ছে, হামাগুড়ি দেওয়ার মতো। তার গোটা শরীর কেমন যেন, মনে হয় লম্বা সেই শরীরটার ঘাড়ের ওপরে কেউ চামড়া বসিয়ে গেছে এইমাত্র। বিভৎস তার মুখ, সাদা ফ্যাকাশে চোখ দুটো হামাগুড়ি দেওয়ার মতন করে আমার দিকে এগিয়ে আসতে চেষ্টা করলো। ভয় তো তখনই লাগলো, আমার বুকের ভেতরে সমস্ত রক্ত যেন জমাট বেঁধে এসেছে। চিৎকার করে যে হরিচরণ কাকাকে ডাকবো সেই ক্ষমতাটুকু নেই। হাতের তাবিজটা হঠাৎ যেন গরম হয়ে উঠতে লাগলো বলে মনে হলো। কি মনে হতে ডান হাতটা বাম হাতের ওই তাবিজের ওপরে রাখতেই আমার দিকে এগিয়ে আসতে থাকা সেই বিভৎস জিনিসটা যেন থমকে গেল। বলল, খুলে ফেল ওটা, খুলে ফেল তুই,
কে কে ভেবেছিস ওই সামান্য তাবিজ তোকে বাঁচাতে পারবে না রে? খুলে ফেল ওটা, এক্ষুনি খুলে ফেল। কাঁপতে কাঁপতে আমি বললাম, বাঁচাতে না পারলেও আমি এইটা খুলবো না। এই তাবিজ আমায় বাঁচাক বা না বাঁচাক, তুই যে ওটা দেখে ভয় পেয়েছিস সেটা আমি ভালোই বুঝতে পারছিলাম। তাবিজের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তার থমকে যাওয়ার কারণ নয়। হরিচরণ কাকা বারবার বলে দিয়েছিল, ও কিন্তু অত সহজে তোকে ছাড়বে না। ওই তাবিজ নিজের শরীর থেকে কখনো সরাবি না। ওই তাবিজ থাকলেও তোকে কখনো ছুতে পারবে না। তাবিজ সরালাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে এ কথা ও কথা বলে সে আমায় ভোলাবার চেষ্টা করলো, কিন্তু আমি ভুলবার নই। আমিও ঠাঁই দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে গোটা শরীর অবশ হয়ে আসতে শুরু করেছে আমার। বুঝতে পারছি চলে যাচ্ছি আমি। কতক্ষণ এভাবে যে সময় কেটে গেছে মনে নেই। চারপাশে সেই অন্ধকার আর মাঝে মাঝে বৃষ্টির শব্দ যেন আমার মাথার ভেতর ধরিয়ে দিচ্ছিল। হঠাৎ করে একবার বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পেলাম, কই, আমার সামনে তো কেউ নেই। আমার সামনেটা সম্পূর্ণ ফাঁকা। একটা না দুটা কথা বলে গোবিন্দ চুপ করলো। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সেই রাতের কথা বলতে গিয়ে সে ভীষণভাবে ভয় পেয়েছে। তার মানে তুমি বলতে চাইছো এখন সে তোমার পিছু নিয়ে রয়েছে, এত সহজে তোমায় সে ছাড়বে না? তাহলে তো আমার কাছে যখন একবার এসেছে, আমাকেও তাহলে এত সহজে সে ছাড়বে না কিছুতেই। ছাড়বে না ঠাকুর মশাই, ও ঠিক আবার আসবে। কিন্তু এর মধ্যে তো ওর আপনার কাছে চলে আসার কথা। আমি হাসলাম। এমন ভাবে কথাটা গোবিন্দ বলল যেন খুব সহজ একটা জিনিস। তবে সেদিন রাতে আমি অপেক্ষা করতে লাগলাম। তারপর কখন যেন সেই গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে কি হলো? আপনি ওই গাছের তলায় হারিয়ে গিয়েছিলেন? নাকি কেউ মানে সে বীভৎস জিনিসটা আপনার কাছে আবার এসেছিল? আমি বুঝতে পেরেছিলাম সে আবার আসবে, তাই হরিচরণ ফিরে এলে সে ব্যাপারে তাকে আর আমি কিছুই বললাম না। এ কথা ও কথা বলে বেরিয়ে গেলাম। এমনকি গোবিন্দর সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে সেসব কথাও ভুল করে হরিচরণকে কিছুতেই বললাম না। সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমোতে চলে গেলাম সময় মতো। ঘর বলতে পাশাপাশি দুটো ঘর, একটা হরিচরণ থাকতো, আরেকটায় তার বউ রাতের বেলা ঘুমাতো। আমি আসতে তাদের অসুবিধা হয়ে গেছিল। বারবার বলেছিলাম যে আমার বারান্দাতেই হয়ে যাবে, কিন্তু আমার কথা তারা শুনলে না। ঘুমাবার পর যখন বুঝতে পারলাম তারা শুয়ে পড়েছে, তখন আমি আস্তে আস্তে ঘরের দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলাম। কাছাকাছি কোথাও আকাশের চাঁদটাকে ভালোভাবে দেখা যায় না। কালো মেঘ জমে গেছে আকাশের চারপাশে। হাঁটতে হাঁটতে হরিচরণের বাড়ির চৌহদ্দি পেরিয়ে গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি সেই হিতল গাছের দিকে। মনে মনে ভাবছি সত্যি কিছু হবে, শোল মাছ হলে ভালো হতো, কিংবা নিজের কোনো একটা মাছ। ইস, সেই মাছটা দিয়ে তাকে তো আকৃষ্ট করতে পারবো। মনে মনে মাথু পাগলিকে স্মরণ করে চলেছি, যাতে অশুভ কিছু একটা না ঘটে যায়। গ্রামের পথ শেষ করে দূর থেকে সেই হেতল গাছটাকে দেখতে পেলাম। আর দেখতেই হঠাৎ করে একটা কথা আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল। আরে ওটা কি? যেখানে গাছটা দাঁড়িয়ে থাকার কথা অন্ধকারে, ঠিক সেই হেতল গাছের পাশে যেন আরো একটা গাছকে দেখতে পেলাম। এত দূর থেকে আর সেই গাছটাকে মাঝে মাঝে দুলছে। বাতাসে একটা ভারী ভাব, একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে। বোঝার চেষ্টা করলাম এই দুটো গাছের মধ্যে আসল গাছ কোনটা, কিন্তু না, পারলাম না। একটা ঘরের সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, আর এই কথাটাই বুঝতে পারলাম। অতএব দুপাশে দুটো হেতল গাছ। প্রথমে একটা দেখতে পেয়েছিলাম ডান দিকে, আর একটা দিকে বাঁ দিকে, কিন্তু এটা কি করে সম্ভব? খানিকটা প্রতি গাছটা যেন জীবন্ত হয়ে উঠলো, আর তারপরে মনে হলো ওটা গাছ নয়, ওটা একটা শরীর। শরীরটা ঠিক উবু হয়ে যেন ভেতরে গাছের মতো করে বসেছিল,
এখন নড়ে উঠতেই একটা বিভৎস মূর্তি যেন অদ্ভুত গলায় হেসে উঠে বলল, যখন যখন নিজেই এসেছিস আমার কাছে, তাহলে তাহলে আমার কাজটা আরো সহজ হয়ে গেল রে, আরো সহজ। কথাটা বলে নিজের একটা হাত বাড়ালো আমার দিকে। দেখতে পেলাম গোবিন্দর বলা সেই হাতের উপরে চামড়া পুষিয়ে নেওয়া একটা শক্ত লম্বা হাত এগিয়ে এসেছে আমার দিকে। আমার দেহ বন্ধন করা ছিল। মাতু পাগলির কাছে এমন ক্ষমতা চেয়েছিলাম, আর এই অল্প সময়ের মধ্যে কিছু সামান্য নিম্ন স্তরের তন্ত্র আমি আয়ত্ত করেছি। একটু ধুলো তুলে নিয়ে মন্ত্র পড়ে ছুড়ে দিলাম তার গায়ের উপরে। কিছুই হলো না, কিন্তু মুহূর্তের জন্য সে থমকে গেল। বললাম, কেন এখানে এসে গ্রামের লোকেদের এইভাবে ভয় দেখাস? আপনি কে? হ্যাঁ, তুই তুই কি করে? আমি তারানাথ। তুই আমার কোনো ক্ষতি এইভাবে করতে পারবি না। মাতু পাগলির আশীর্বাদ আমার মাথার উপরে রয়েছে। এবার বল তুই কেন এখানে এসেছিস? বিভৎস মূর্তি বুঝতে পেরেছিল তার কোনো ক্ষমতা নেই আমার কিছু করার। প্রথম দিন দেহ বন্ধন করা ছিল না, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই সে নিজের ক্ষমতা দেখাতে পেরেছিল। একটু পরেই তার গোটা শরীরটা ছোট হয়ে এলো আস্তে আস্তে। দেখে একটা কালো কুচকুচে মূর্তি পথের পাশে দাঁড়িয়ে আছে, জল জলে দুটো সাদা চোখ। আমি মুকুন্দ, আমি পাশের গ্রামেই থাকতাম। একদিন রাতে মাছ খাওয়ার জন্য ওই পথ ধরে ওই জলার দিকে যাচ্ছিলাম। তারপরে এই পথেই তো আমায় সাপে কাটে। মরাটা ওই জলের মধ্যে গিয়ে পড়েছিল। তখন বন্যার সময় কেউ খুঁজে পায়নি। কিন্তু তুই তো মরেছিস নিজের দোষে, সাপের কামড়ে। তাহলে গ্রামের মানুষদের উপর এইভাবে কেন অত্যাচার করছিস? আমি লোকেরা তো আমায় পাশের গ্রামের মরা দেখে আমার সৎকার করেনি। বন্যার সময় কত লোক মরেছে, কত লোক ভেসে গেছে, কিন্তু আমার চোখের সামনে দেখেও ওরা নিয়ে যায়নি। ওইখানে থাকতে থাকতে তারপর আমার মরাটা যে কোথায় গেল আমি আমি নিজেই ভুলে গেছি। সে তো প্রায় আজ থেকে 40-50 বছর আগের কথা। অবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মনে পড়লো হরিচরণ একদিন কথায় কথায় বলেছিল এই গ্রামের আশেপাশে বহু বছর আগে বন্যা হয়েছিল। তখন তার বয়স অনেক কম, তার মানে এই মুকুন্দ সেই সময় থেকে এখানে রয়েছে। কিন্তু এতদিন থাকলে তাহলে এর আগে তার খোঁজ পায়নি কেন? অনেকদিন আগে থেকে এখানে রয়েছে, কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি, কাউকে ভয় দেখায়নি। কিন্তু ওই রাতে ওই ছড়াটা শোল মাছ নিয়ে এলো আমার গাছের তলায়। আমি ছাড়বো কেন? ওর কাছে শোল মাছটা নিতে গেলাম আমি, তাতেই ভয় পেয়ে এমন কাণ্ড করলো। তারপর থেকে কেমন যেন বুঝতে পারলাম আমার ক্ষমতা অনেকটা কম। কাউকে মারিনি আমি। ওই মেয়েটা শোল মাছ এনে আমায় চিৎকার করে ডাকলো, বলল যদি আমার ক্ষমতা থাকে তাহলে ওকে ধরতে। যমুনা এখানে নিজে এসেছিল। তাহলে কি আমি ওকে এখানে আসতে বলেছিলাম? আমি কিছুই করিনি। ও নিজেই এখানে এসে বারবার আমায় উত্তপ্ত করলো, তাই নিলাম গাছের ওপর তুলে। একটা হাত দিয়ে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘাটটা গেল মটকে। তারপরে তার পরনের কাপড় দিয়ে ঝুলিয়ে রাখলাম গাছের ডালের সাথে। এইবার বিভৎস মূর্তিটা অদ্ভুতভাবে হাসতে লাগলো। হাসতে হাসতে তার শরীরটা আমার চোখের সামনে আরো বড় হয়ে আসতে লাগলো। আমি বললাম, কি চাস তুই? মুক্তি চাই, মুক্তি। এই গোটা হিতল গাছটা কেটে ফেলতে হবে, আর তারপর গোটা গাছের কাঠ পুড়িয়ে দিলেই আমি মুক্তি পাবো। গাছে যে আমি শেষবার বসেছিলাম, তাই আমার দেহ খুঁজে না পেলেও এই গাছটাকে পুড়িয়ে দিলে হবে। দিবি তুই? দিবি? এইখানে তারানাথ কথা শেষ করতেই আমি বলে উঠলাম, তারপর কি করলেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কি করার থাকে বলো তো? সে রাতে যদিও হরিচরণ, ঝাড়, গোবিন্দ এবং গ্রামের দু একজন হেরিকেন নিয়ে আমায় খুঁজতে সেখানে এসেছিল। ওরা এসে দেখতে পায় হিতল গাছটা শিকড় থেকে উপড়ে পড়ে আছে পথের কাছে। আমি আসল কথাটাই শুধু বলেছিলাম,
ওই গাছটা পুড়িয়ে দিলে গ্রামের সমস্যা একদম কেটে যাবে চিরতরে। বাকি কিছুই বলিনি। যমুনার মৃত্যুটা কিভাবে হয়েছিল এই কথাটা হর্ষ পুরোহিতকে জানিয়ে দিয়ে তারপরে গ্রাম ছেড়েছিলাম। নাহলে হর্ষ পুরোহিত ভাবতো তার মেয়ের মৃত্যুর পেছনে হয়তো অন্য কারোর হাত আছে। বৃষ্টি ধরে এসেছিল। আমি আর বেশিক্ষণ বসলাম না, উঠে পড়লাম। কিশোরী আসেনি, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তবে মনে মনে ঠিক করলাম পরের বার কিশোরীকে সঙ্গে নিয়েই আসবো।